আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও নিলয় আপনাদের সাথে খুব ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ক্লাস নিয়ে, যে ক্লাসটি আমাদের এইচএসসি অ্যাকাউন্টিংয়ের খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস। এখানে আমরা অ্যাকাউন্টিংয়ের নীতিমালাসমূহ আলোচনা করব, যে নীতিমালাগুলো প্রায়শই আপনারা ভুল করে থাকেন পরীক্ষার সময়। তো এই নীতিমালাসমূহের ক্লাস করার জন্য আমাদের কিছু বিষয় বোঝা লাগবে। তো আজকে আপনাদের এই নীতিমালাসমূহ থেকে আমরা শুরু করব। তো চলেন আমরা শুরু করে দিই, বেশি কথা না বলে। প্রথমে আমরা যেই নীতিমালাটা দেখে নেব সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা নীতিমালা। এক নম্বর গুরুত্বপূর্ণ নীতিমালা, সেটা কি? ব্যবসায় থেকে মালিককে পৃথক বিবেচনা করা হয়। ব্যবসায় থেকে মালিককে পৃথক বিবেচনা আমার লেখা একটু খারাপ হচ্ছে, একটু কষ্ট করে বুঝে নেবেন। পৃথক বিবেচনা এটা কি, কোন নীতিমালা অনুসারে? এটা হচ্ছে ব্যবসায়িক সত্তা নীতি। ব্যবসায়িক সত্তা নীতি। ব্যবসায়িক সত্তা নীতি অনুসারে আমাদের ব্যবসায় থেকে মালিককে পৃথক বিবেচনা করা হয়। তো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ নীতিমালার মধ্যে অন্যতম একটি নীতিমালা। তো এই নীতিমালাটা যদি আপনি পরীক্ষার সময় পড়ে যান, তাহলে আপনাদের পরীক্ষা থেকে 1 মার্ক কমন আসার সম্ভাবনা আছে। তো দ্বিতীয় গুরুত্বপূর্ণ নীতিমালাটা আমরা দেখে নিব। স্থায়ী সম্পদ লিপিবদ্ধ করা হয় ঐতিহাসিক ব্যয় নীতি অনুসারে। প্রতিষ্ঠানের জন্য আপনি যখন স্থায়ী সম্পদ ক্রয় করেন, তখন নিশ্চয়ই এর জন্য একটি বড় অর্থ আপনার প্রতিষ্ঠানকে প্রদান করতে হয়। তো এই প্রতিষ্ঠানকে প্রদান করার জন্য আপনাকে ঐতিহাসিক ব্যয় নীতি অনুসারে স্থায়ী সম্পদ লিপিবদ্ধ করতে হবে। তো এইটা আমরা লিখবো এখানে, যে স্থায়ী সম্পদ লিপিবদ্ধ করা হয় স্থায়ী সম্পদ লিপিবদ্ধ করা হয়। এটা হচ্ছে আমাদের ঐতিহাসিক ব্যয় নীতি অনুসারে, ঐতিহাসিক ব্যয় নীতিটা লিখলাম না, জাস্ট এরকম করে দিলাম। তো এই স্থায়ী সম্পদ, আমাদের স্থায়ী সম্পদ লিপিবদ্ধ করা হয়। স্থায়ী সম্পদটা কি? স্থায়ী সম্পদটা হচ্ছে আমাদের ব্যবসার জন্য আসবাবপত্র ক্রয়। আমরা সাপোজ একটি ওয়ার্ড্রোব অথবা আমরা যদি শোকেস ক্রয় করি, তখন দেখা যায় ব্যবসায়ীকে একটি প্রতিষ্ঠান থেকেই তো ক্রয় করবেন। তখন আপনাদের যে স্থায়ী সম্পদটা ক্রয় করেছেন আপনি, এই ক্রয় করার জন্য আপনার প্রতিষ্ঠানে স্থায়ী সম্পদের পরিমাণ বৃদ্ধি পায়। তো এটা আপনার লিপিবদ্ধ করতে হবে, ব্যবসায়িক খাতে এটা লিপিবদ্ধ করতে হবে। লিপিবদ্ধ করার জন্য কোন নীতি অনুসারে আপনি এটাকে লিপিবদ্ধ করবেন? এটাকে আপনি অবশ্যই ঐতিহাসিক ব্যয় নীতি অনুসারে লিপিবদ্ধ করবেন। এখানে এটা আপনাদের মুখস্থ করতে হবে। এটা এইচএসসি অ্যাকাউন্টিংয়ের খুব খুব গুরুত্বপূর্ণ একটা নীতি। তো এরপরের নীতিতে চলে যাবো আমরা। অগ্রিম প্রদত্ত ব্যয় সম্পর্কিত একটা নীতি আছে, তো দেখে নিব। অগ্রিম প্রদত্ত ব্যয়কে মোট ব্যয় থেকে বাদ দেওয়া হয় মিলকরণ নীতি অনুসারে। মিলকরণ একটা নীতি, যে নীতি অনুসারে কি হয়, আপনার অগ্রিম প্রদত্ত ব্যয়কে মোট ব্যয় থেকে বাদ দেওয়া হয়। তো চলেন এটা আমরা দেখে নিব। অগ্রিম প্রদত্ত ব্যয়ের নীতিটা 3 নাম্বার। আপনার অগ্রিম প্রদত্ত ব্যয়কে মোট ব্যয় থেকে বাদ দেওয়া হয়। অগ্রিম প্রদত্ত ব্যয়কে আমরা আরেকবার লিখে নিই সুন্দর করে। এখানে অগ্রিম, আমার লেখা যদিও একটু খারাপ হচ্ছে, আপনারা একটু কষ্ট করে কাইন্ডলি বুঝে নেবেন। অগ্রিম, আমি মুখ দিয়ে বলছি, একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। অগ্রিম প্রদত্ত ব্যয়কে মোট ব্যয় থেকে বাদ দিতে হবে আপনাদের মিলকরণের নীতি অনুসারে। কোন নীতি ভাইয়া? মিলকরণ। এটা কিন্তু আপনার জিএসটি বা গুচ্ছ পরীক্ষা অ্যাডমিশনের সময় এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, মানে হট ফেভারিট স্যারদের কাছে। এটা মিলকরণ নীতি। কোন নীতি ভাইয়া? মিলকরণ। এখানে আমি শর্টকাট লিখে দিলাম মিলকরণ নীতি। ঠিক আছে, এই মিলকরণের নীতি আপনাদের এগুলো খাতায় নোট করে নেবেন। আমি যেগুলো বলতেছি এখান থেকে লেখাগুলো একটু কাইন্ডলি কষ্ট করে বুঝে নেবেন, যদিও লেখাগুলো একটু অসুন্দর হচ্ছে। তো আপনারা আশা করি বুঝে নেবেন যে অগ্রিম প্রদত্ত ব্যয়কে মোট ব্যয় থেকে বাদ দেওয়া হয় আমাদের মিলকরণ নীতি। এটা কিন্তু এবছর 23-24 শিক্ষাবর্ষে জিএসটিতে এসেছিল আমাদের, জিএসটির 23-24-এ। এটা কিন্তু জিএসটির 23-24 শিক্ষাতে এসেছিল আমাদের, ঠিক আছে, 23-24-এ। যে মিলকরণ নীতি অনুসারে আমাদের কি হয়, মিলকরণ নীতি অনুসারে আমাদের অগ্রিম প্রদত্ত ব্যয়কে মোট ব্যয় থেকে বাধ্য হয়। তো চলুন আমরা পরের নীতিটি দেখে নিই। অনাদিপানা সমন্বয় করা হয় রক্ষণশীলতা নীতি অনুসারে। রক্ষণশীলতা এমন একটি নীতি, যে নীতি অনুসারে আপনাকে সবচেয়ে কম ব্যয় অনুসারে কোনো সম্পদ লিপিবদ্ধ করতে হবে। চলতি সম্পদ সবচেয়ে কম দেখাতে হবে যে সম্পদটা, সেটা। যেমন আপনারা যদি নবম দশম শ্রেণীতে দেখে থাকবেন যে
আপনার সমাপনী মজুদ পণ্যের কম মূল্য যেটা, একটা দেওয়া থাকে ক্রয় মূল্য, একটা দেওয়া থাকে বাজার মূল্য। একটা যদি সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য দেওয়া থাকে, সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য, আমি জাস্ট রাফ করার জন্য লিখছি, এটা আমি ইসের জন্য লিখছি না, ক্রয় মূল্য দেওয়া থাকবে, ক্রয় মূল্য 5,000, সমাপনী মজুদ মূল্যের ক্রয় মূল্য 5,000, আর দেওয়া আছে বাজার মূল্য, বাজার মূল্য 2,000 টাকা। তাহলে আপনি অবশ্যই এই বাজার মূল্যটাকে আপনি লিপিবদ্ধ করবেন। এই বাজার মূল্যের যে 2,000 টাকা আছে, এই বাজার মূল্যটাকে আপনি লিপিবদ্ধ করবেন, এই ক্রয় মূল্যের 5,000 টাকাকে আপনি লিপিবদ্ধ করবেন না, ঠিক আছে? তো এটা কিন্তু আমাদের রক্ষণশীলতার নীতি অনুসারে নেওয়া হবে, কারণ যেটা কম মূল্য সেটাই আমাদের স্থায়ী সম্পদ বইতে লিপিবদ্ধ করব। তো চলেন এটা আমরা একটু মুছে দিয়ে আমরা পরবর্তী পড়ার দিকে অগ্রসর হব। তো আমরা এর পরবর্তী যে রক্ষণশীলতার নীতি সেটা ছিল, সেটা আমরা একটু দেখে নিব। এই তিনটা আশা করি আপনারা বুঝে খাতায় নোট করেছেন। তো রক্ষণশীলতা নীতি অনুসারে কি সবচেয়ে কম মূল্য স্থায়ী সম্পদের ক্ষেত্রে যে আপনার অনাদি পাওনা সমন্বয় করা হয়, অনাদি পাওনা সমন্বয় করা হয় রক্ষণশীলতা নীতি অনুসারে, এবং সম্পদের কম মূল্য যেটা সেটা অনুসারে আমাদের লিপিবদ্ধ করতে হবে। অনাদি পাওনা অনাদায়ী পাওনা সমন্বয় রক্ষণশীলতার নীতি, অনাদি পাওনা সমন্বয় রক্ষণশীলতা নীতি। আর রক্ষণশীলতা নীতির মধ্যে আরেকটা কি, সমাপনী মজুদের কম মূল্যে প্রদর্শন, সমাপনী মজুদ কম মূল্যে প্রদর্শন, সমাপনী মজুদ কম মূল্যে প্রদর্শন এবং অনাদি পাওনাটা কি করতে হবে, সমন্বয় করতে হবে আমাদের কি রক্ষণশীলতার নীতি অনুসারে। তো আমরা এই চারটা নীতি আশা করি বুঝতে পেরেছেন। চারটা নীতি থেকে পরীক্ষায় অনেক কোয়েশ্চেন আসে। ঢাকা বোর্ডে প্রথম দুইটা থেকে গত বছর প্রশ্ন করেছিল, এবং জিএসটিতে আমাদের মিলকরণ নীতি থেকে প্রশ্ন করেছিল। রক্ষণশীলতার নীতি অনুসারে এসএসসির জন্য খুব ইম্পর্টেন্ট, এইচএসসির জন্য অতটা ইম্পর্টেন্ট না। তো আমরা পরেরটায় যাব। পরে যে নীতিটা আমরা দেখতে পারতেছি এখানে, চলমান প্রতিষ্ঠান ধারণা। সেটা কি, চলমান প্রতিষ্ঠান ধারণার উপর ভিত্তি করে আমাদের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হয়। আমরা একটু লিখে নিই, চলমান প্রতিষ্ঠান ধারণা, চলমান প্রতিষ্ঠান ধারণার উপর ভিত্তি করে আমাদের কি করা হয়, চলমান প্রতিষ্ঠান ধারণার উপর ভিত্তি করে আমাদের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হয়। আর্থিক বিবরণী না, আর্থিক অবস্থার বিবরণী, মানে আর্থিক বিবরণীর একটা অংশ হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। এই আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে আমরা সম্পদ ও দায়কে লিপিবদ্ধ করি, আশা করি আপনারা জানেন। তো এটা আর্থিক অবস্থার বিবরণীটা আমরা আর্থিক অবস্থার বিবরণী, এই আর্থিক অবস্থার বিবরণীটা আমাদের চলমান প্রতিষ্ঠান ধারণার উপর ভিত্তি করে, চলমান প্রতিষ্ঠান ধারণার উপর ভিত্তি করে প্রস্তুত করা হয়। এই আর চলমান প্রতিষ্ঠান ধারণার উপর ভিত্তি করে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয়। এবং চলমান প্রতিষ্ঠান ধারণার উপর আরেকটা আছে, স্থায়ী সম্পদের উপর অপচয় ধার্য করা হয়। এই দুইটা নীতি হচ্ছে চলমান প্রতিষ্ঠান ধারণা। আমি একসাথে লিখে দিই এখানে, যে স্থায়ী সম্পদের উপর অপচয় ধার্য। স্থায়ী সম্পদের উপর অবশ্যই ধার্য, এটাও চলমান প্রতিষ্ঠান ধারণার উপর ভিত্তি করে করা হয়। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে যে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয় কোন নীতি অনুসারে, সেটা হবে কি, চলমান প্রতিষ্ঠান ধারণা, এবং স্থায়ী সম্পদের উপর অবশ্যই ধার্য করা হয় চলমান প্রতিষ্ঠান ধারণা। এবং আমাদের আজকের ক্লাসের লাস্ট আমরা একটা নীতি দেখে নিব, সে তাহলে আমাদের 7টা নীতি পড়া হবে। এই 7টা নীতি থেকে পরীক্ষায় যে কোনো দুইটা নীতি, আপনি এইচএসসির জন্য যে কোনো দুইটা নীতি এবং অ্যাডমিশনও একটা নীতি পেয়ে যেতে পারেন। তো আজকের ক্লাসের লাস্ট নীতি হচ্ছে অবচয় ধার্য করা হয় চলমান প্রতিষ্ঠান ধারণা, এবং অবচয় ধার্যের নীতি প্রয়োগ ঘটে হচ্ছে আমাদের মিলকরণ। দেখেন এই দুইটা আমাদের একটা নীতির মধ্যে হয়ে যাবে, অবচয় ধার্য, অবচয় ধার্যের কারণে
প্রয়োগ ঘটে, অবচয় ধার্যের কারণে প্রয়োগ ঘটে আমাদের মিলকরণ নীতির, মিলকরণ নীতির, এবং অবচয় ধার্যের কারণে প্রভাব বিস্তার করে আমাদের চলমান প্রতিষ্ঠান ধারণা। দেখেন প্রশ্নের প্যাটার্ন কিন্তু প্রায় একই, কিন্তু একটার ক্ষেত্রে প্রয়োগ ঘটে, আরেকটার ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। দুইটার জন্য দুইটা। এই অবচয় ধার্যের কারণে প্রভাব বিস্তার করে, প্রভাব বিস্তার করবে আমাদের চলমান প্রতিষ্ঠান ধারণা, চলমান প্রতিষ্ঠান ধারণা। তাহলে আমাদের অবচয় ধার্যের কারণে প্রয়োগ ঘটে, যখন পরীক্ষা প্রশ্ন হবে প্রয়োগ ঘটে, তখন আমাদের হবে অ্যান্সার মিলকরণ নীতি, এবং যখন বলবে প্রভাব বিস্তার করে তখন আমাদের চলমান প্রতিষ্ঠান ধারণা। তো এখান থেকে কিন্তু দুইটা প্রশ্ন হয়ে যায়, এই যে অবচয় ধার্যের কারণে প্রয়োগ ঘটে আমাদের মিলকরণ এবং প্রভাব বিস্তার করে চলমান প্রতিষ্ঠান ধারণা। আর বলছি চলমান প্রতিষ্ঠান ধারণার উপর ভিত্তি করে আমাদের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হয়, এবং এই চলমান প্রতিষ্ঠান ধারণার উপরে ভিত্তি করে আমাদের স্থায়ী সম্পদের উপর অবচয় ধার্য করতে হয়। তো আশা করি আমাদের এই যে পূর্বের ক্লাসের এই চারটা এবং এই ক্লাসের তিনটা, পূর্বের ক্লাসের চারটা, এই চারটা আমাদের নীতি, এবং এই ক্লাসের এই যে পরবর্তী ক্লাসের দুইটা, এই ক্লাসের দুইটা স্লাইডের দুইটা নীতি, মানে টোটাল 6টা আমাদের নীতি আপনারা বুঝতে পেরেছেন। যদি এই 6টা নীতি আপনারা খুবই সুন্দর করে বুঝতে পারেন, তাহলে আমরা ইনশাল্লাহ আশা করতে পারি পরীক্ষার জন্য খুব ভালো একটি নাম্বার আপনারা পেতে পারবেন নীতি থেকে। তো আশা করি আজকের ক্লাসটি এই পর্যন্তই। ক্লাসটি বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না অবশ্যই, এবং যদি ক্লাসটি আপনাদের একটু উপকার এসে থাকে আমাদের চ্যানেলটি ফলো দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।